কি হতে চাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। কি হতে চাই অনুষ্ঠানে আপনারা মোটামুটি জানেন যে ক্লাস 12-এর পর বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কি নিয়ে পড়াশুনো করলে কোন স্তরে গিয়ে পৌঁছানো যায়, মোটামুটি সেই নিয়ে আমরা আলোচনা করি। এখন তো 12-এর পর সমস্ত পরীক্ষার কম্পিটিটিভ পরীক্ষাও হয়ে গেছে, মোটামুটি সবাই ভর্তি হবে এবং এরপর শুরু হবে কে কী নিয়ে পড়বে এবং সেই বিষয়ে কাউন্সেলিং। কিন্তু তার আগে যদি আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করি, যেমন আজকে যদি আমরা চেষ্টা করি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করতে, তাই আজকে আমাদের বিষয় হলো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার। এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন বিশিষ্ট অতিথি। একেবারে টেবিলের ওপ্রান্তে রয়েছেন ডক্টর করবী গাঙ্গুলি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কল্যাণী। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। এবং আমার পাশে রয়েছেন অদিতি মিত্র, নারায়ণ ইন্ডাস্ট্রি, কলকাতা। আপনাকেও স্বাগত জানাই। আর আজকে যারা আপনারা অনুষ্ঠান শুনছেন তারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত কোনো কিছু প্রশ্ন হলে সরাসরি ফোন করবেন আমাদেরকে। ফোন নাম্বার দুটো আমাদের নিচে স্ক্রলে যাচ্ছে এবং অবশ্যই ফোন করার সময় টিভির ভলিউমটা মিউট করতে ভুলবেন না। আর এই অনুষ্ঠান আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেলে। চলে আসি আজকের আলোচনায়। ডক্টর গাঙ্গুলি, আপনাকে দিয়ে শুরু করছি। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে আমরা ঠিক কী বুঝবো? বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ইন্টারডিসিপ্লিনারি স্ট্রিম, যেখানে ইঞ্জিনিয়ারিং বা টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় মেডিকেল সায়েন্সকে। বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট, ইনস্ট্রুমেন্ট, সিস্টেম, ডিভাইস ডেভেলপমেন্টের মধ্য দিয়ে একটা টেকনোলজিক্যাল ব্যাকবোন তৈরি করে দেওয়া হয় ক্লিনিক্যাল ওয়ার্ল্ডকে। বিভিন্ন ধরনের যে অ্যানালিটিক্যাল, ডায়াগনস্টিক, থেরাপিউটিক ইকুইপমেন্ট ইউজ হয় মেডিকেল সায়েন্সে, সেগুলোর ক্যালিব্রেশন, মেনটেনেন্স, রিপেয়ার এবং আজ পর্যন্ত মেডিকেল ডিভাইস যে স্টেটে বা যে লেভেলে আছে তার থেকে আরও অ্যাডভান্স স্টেজে নিয়ে যাওয়া, তার জন্য যে অ্যানালিসিস, রিসার্চ, এই সমস্তটাই দায়িত্বে থাকেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। ছোটবেলা থেকেই অনেকেরই স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হব, কারোর স্বপ্ন থাকে আমি ইঞ্জিনিয়ার হব। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আমরা বলছি, ইঞ্জিনিয়ারিং আমরা বলছি, কিন্তু তার পাশাপাশি কোর ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য অনেক ইঞ্জিনিয়ারিং এখন এসছে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, অনেক উইংস খুলে গেছে। তাদের সাথে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তফাৎটা কোথায়? আপনার এই উত্তর শুনবো এবং তার পাশাপাশি যদি আমরা কিছু ছবির মাধ্যমেও বুঝতে পারি ব্যাপারটা। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আমি এক্ষুনি মেনশন করলাম যে এটা একটা ইন্টারডিসিপ্লিনারি স্ট্রিম। এখানে হিউম্যান ফিজিওলজি, অ্যানাটমি, বায়োমেকানিক্স, বায়োমেটেরিয়ালস, বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, আর্টিফিশিয়াল অর্গ্যান রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, মেডিকেল ইমেজ প্রসেসিং, বায়োসিগন্যাল প্রসেসিং এবং ডেটা সায়েন্স এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, তারপর হচ্ছে গিয়ে মেডিকেল ইলেকট্রনিক্স, তার সঙ্গে ইন্টারনেট অফ মেডিকেল থিংস, পাইথন এবং ম্যাটল্যাবের অ্যাপ্লিকেশন ইন হেলথ কেয়ার, এই সমস্ত কোর্সগুলোর একটা সামঞ্জস্যপূর্ণ সংমিশ্রণ হয়। তাই জন্য বলা যেতে পারে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হলো ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল সায়েন্সের একটা আন্তঃসম্পর্কযুক্ত টেকনিক্যাল ফিল্ড। ঠিক। ম্যাম, আপনার কাছে আসবো। যারা বিটেক পড়ছে তারা কিভাবে নিজেকে প্রস্তুত করবে? যারা বিটেক পড়ছে তারা কোর্স চলাকালীন থার্ড ইয়ারে সাধারণত একটা ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারের জন্য আমাদের মতো কোম্পানিতে আসে। আমাদের মতন কোম্পানি বলতে আমরা মেডিকেল ডিভাইস, মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আমাদের ওখানে স্টুডেন্টরা থার্ড ইয়ারে এলে, ট্রেনিংয়ের সময় এলে, ওরা সরাসরি দেখতে পাচ্ছে যে মেডিকেল ডিভাইসেসগুলো কিভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কিভাবে জিনিসটা মেনটেনেন্স হচ্ছে, কিভাবে জিনিসটা ইনস্টলেশন হচ্ছে, কি কি প্রবলেম হতে পারে সেটা কিভাবে শর্ট আউট করতে হয়। হ্যান্ডস অন ট্রেনিং হয়ে যায় এবং এক্সপোজার হয়ে যায়। প্র্যাকটিক্যালি কি কি প্রবলেম ফেস করতে হতে পারে বা ইউজাররা ফেস করে সেটা ওরা বুঝতে পারে, যেটা হয়তো ঠিক কলেজে বা ল্যাবরেটরিতে বসে অতটা বোঝা যায় না। আমাদের ইন্ডাস্ট্রিতে এলে ওরা এই জিনিসটা খুব ভালোভাবে পরিষ্কারভাবে
বুঝতে পেরে যায়, ওদের এক্সপোজারটা এই মেডিকেল ডিভাইসেসগুলোতে বা ইনস্ট্রুমেন্টগুলোতে হয়। ঠিক। হ্যাঁ ম্যাম, আপনার কাছে জানতে চাইবো, ক্লাস 12-এর পর অনেকেই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, কারা কারা পড়তে পারবে, তাদের ব্যাকগ্রাউন্ডে কি কি সাবজেক্ট থাকলে তবে পড়তে পারবে এবং কোথায় কোথায় তারা অ্যাপ্লাই করবে, পড়তে পারবে? আচ্ছা, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং 12 ক্লাসে সায়েন্স সাবজেক্টে যারা পড়াশুনো করছে, স্পেসিফিক্যালি ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টে সাবজেক্ট থাকতেই হবে, কারণ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হার্ডকোর বিটেক কোর্স, এবং তার সঙ্গে আইদার বায়োলজি অর কম্পিউটার, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে পারে। এবং এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য এন্ট্রান্স এক্সামিনেশন হয়, যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, জয়েন্ট এন্ট্রান্স মেন, এবং তার সঙ্গে আমি যে ইনস্টিটিউটে রয়েছি, জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, সেটি শিখ মাইনরিটি ইনস্টিটিউট, তাদের অ্যাম্পাইয়ের একটি কমন এন্ট্রান্স টেস্ট হয়, সেই এন্ট্রান্স টেস্ট দিয়েও এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক কোর্সে ভর্তি হওয়া যেতে পারে। কিন্তু ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, এই 3টে সাবজেক্ট ম্যান্ডেটরি থাকতে হবে, এবং তাতে মিনিমাম 45% মার্কস থাকতে হয়। 45% মার্কসটা থাকতে হয়, এটা রুল, কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং পড়তে এলে তার বেসটা যথেষ্ট স্ট্রং হওয়া উচিত ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং কেমিস্ট্রিতে। আর কম্পিউটার যদি থাকে সঙ্গে, তাহলে পরবর্তীকালে এই বিটেক কোর্সটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে তাদের সুবিধে হবে, কারণ আমি একটু আগে বলছিলাম যে এখানে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম, বায়োমেডিক্যাল ইমেজ প্রসেসিং, বায়োসিগন্যাল প্রসেসিং, বা ম্যাটল্যাবের অ্যাপ্লিকেশন ইন হেলথ কেয়ার, পাইথনের অ্যাপ্লিকেশন ইন হেলথ কেয়ার, এই যে সাবজেক্টগুলো, এই যে কোর্সগুলো, এগুলো কোপ আপ করতে স্টুডেন্টসদের খুব সুবিধা হয়। ম্যাম, আপনি বললেন যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং কম্পিউটার, হ্যাঁ, কিন্তু যেহেতু কথাটা হচ্ছে বায়োমেডিক্যাল, সেক্ষেত্রে কি লাইফ সায়েন্সের কোনো প্রয়োজন নেই বা আছে? লাইফ সায়েন্সের অবশ্যই প্রয়োজন আছে। লাইফ সায়েন্স বলবো না, বায়োলজির যে পার্টটা 12 ক্লাসে আমরা পড়ি হিউম্যান ফিজিওলজির আন্ডারে, সেই পার্টটুকুর অবশ্যই অ্যাপ্লিকেশন আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, কারণ যে ডিভাইস তৈরি করব, যে ইকুইপমেন্ট তৈরি করব, যে আর্টিফিশিয়াল অর্গ্যান তৈরি করব, বা প্রস্থেসিস, ইমপ্লান্ট যাই আমি ডিজাইন করি বা ডেভেলপ করি, সেটার অ্যাপ্লিকেশনটা হবে হিউম্যান বডিতে। তাহলে হিউম্যান বডির মাথা থেকে পা পর্যন্ত খুব ডিটেলসে জ্ঞান থাকতেই হবে, না হলে তো আমি সেটাকে বায়োকম্প্যাটেবল করতে পারবো না। আমার তো সিস্টেমের, হিউম্যান সিস্টেমের মেকানিক্স, তার যে ফাংশনিং, তার যে স্ট্রাকচারাল ফাংশনাল রিলেশন, এটা খুব ভালোভাবে জানতে হবে। তার মানে বায়োসায়েন্স না হলে সে বায়োমেডিক্যাল পড়তে পারছে না? না, বায়োমেডিক্যাল পড়তে পারবে, যেমন কম্পিউটার না হলেও বায়োমেডিক্যাল পড়তে পারবে, কারণ তারা 4 বছরের যে কোর্সটা যাবে, তার ভেতরে তাদের কম্পিউটার সায়েন্সের যে যে পার্টগুলো শেখাতে হবে সেগুলো শেখানো থাকবে, কারণ কারিকুলাম এবং সিলেবাসে সেটা ইনক্লুডেড। একই রকমভাবে কারণ যদি বায়োলজি না থেকে কম্পিউটার থাকে, তাহলেও বায়োলজির যে পার্টটা আমি বললাম হিউম্যান ফিজিওলজি, সেই পার্টটা তারা কারিকুলাম এবং সিলেবাসের মধ্য দিয়ে 4 বছরের যে পাঠ্যক্রম, তাতে তারা শিখে নেবে, তাতে তারা জেনে নেবে। তার মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার, বায়োলজি অথবা কম্পিউটার, কিন্তু ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি ম্যান্ডেটরি। হ্যাঁ, একদম। ম্যাম, আপনার কাছে আসবো যে যারা পড়াশুনো করলো, তারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে আসছে অবশ্যই সে ওই বিষয়ে চাকরি পাবে বলে, চাকরি করবে বলে, কোথায় কোথায় সে কাজ করতে পারে এইটা পড়ার পর, ইঞ্জিনিয়ারিং হবার পর? বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর একটা ওয়াইড স্পেকট্রাম আছে, যার মধ্যে চাকরি ছেলে মেয়েদের হতে পারে। তার মধ্যে আমি প্রথমে বলি, যারা খুবই মেধাবী ছাত্রছাত্রী তারা রিসার্চে যেতে পারে, মাস্টার ডিগ্রি করে রিসার্চে যেতে পারে, সেটা একটা অন্যরকম। তারা বেসিক্যালি R&Dর কাজে নিজেদেরকে যুক্ত করতে পারে। দ্বিতীয়ত হচ্ছে সার্ভিস ইঞ্জিনিয়ারের কাজ করতে পারে। আমাদের মতো কোম্পানিতে তারা চাকরিতে যদি ঢোকে, মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার যারা, তাদের কাছে এসে ওরা ইকুইপমেন্টের সম্বন্ধে ডিটেইলস নলেজ নিয়ে
হ্যান্ডস অন ট্রেনিং নিয়ে সেই ইকুইপমেন্ট ওরা বিভিন্ন হসপিটালে সার্ভিসের জন্য, ইনস্টলেশনের জন্য, আফটার সেলস সাপোর্টের জন্য পাঠাতে পারি আমরা যে ধরনের কাজ করাই বায়োমেডিক্যাল নিয়ে। এছাড়া হতে পারে বা ওরা অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে কোনো বড় কোম্পানিতে জয়েন করতে পারে। অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারটা হচ্ছে একটা স্পেশাল টাইপের জব, যেখানে স্পেশালাইজড ডিভাইসগুলোকে, যেমন আমি বলছি আল্ট্রাসাউন্ড মেশিন, যেমন আমি বলছি ভেন্টিলেটর, এই মেশিনগুলো সেল করতে গেলে কাস্টমারকে এই মেশিনগুলো ডিটেলস ডেমনস্ট্রেশন দিতে হয়, না হলে কাস্টমাররা বুঝতে পারে না। এই স্পেশালাইজড মেশিনগুলোর ডেমনস্ট্রেশন, এগুলোর অ্যাপ্লিকেশন ডিটেলস বোঝাবার জন্য অ্যাপ্লিকেশন স্পেশালাইজড একটা লাইন, এদেরকে বলে অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার। এদেরকে স্পেশালি ওই ইকুইপমেন্টগুলোতে ট্রেনিং করে এই কাজে পাঠানো হয়। এটা পার্ট অফ সেলস জব। বাট ডাইরেক্টলি যারা সেলসে ইন্টারেস্টেড তারা সেলস ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করতে পারে, ডাইরেক্টলি ইকুইপমেন্ট সেলের কাজে যেতে পারে। এছাড়া হচ্ছে হসপিটাল ইঞ্জিনিয়ার্স হিসেবে ওরা ডাইরেক্টলি কোনো হেলথ কেয়ার ইউনিটে জয়েন করতে পারে, যে কোনো হসপিটালে জয়েন করতে পারে। প্রত্যেকটা বেশিরভাগ মিডিয়াম টু লার্জ স্কেল হসপিটালেই আজকাল বায়োমেডিক্যাল একটা ডিপার্টমেন্ট থাকে। এই আলোচনাটা মানে বিরাট বড়। আমরা একটুখানি আপনাকে থামাচ্ছি, আমরা বিরতির পর আবার আপনার কাছ থেকে এটা শুনবো, তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জ্বালতে জ্ঞানের বাতি, জ্বালতে জ্ঞানের বাতি। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম যে যারা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার পর তারা কোথায় কোথায় কাজের জন্য যেতে পারে।
ম্যাম, অদিতি ম্যাম, আপনার কাছ থেকে শুনছিলাম, হ্যাঁ। তারপরে যেটা বলছিলাম যে ছেলেমেয়েরা ডাইরেক্টলি হসপিটালে জয়েন করতে পারে অ্যাজ হসপিটাল বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্স, কারণ বেশিরভাগ হসপিটালেরই এই একটা ডিপার্টমেন্ট থাকে যেটা একদম মাস্ট, সেটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। যারা দিনরাত ডে অ্যান্ড নাইট ডিউটি করে হসপিটালের যত ক্রিটিক্যাল কেয়ার ইকুইপমেন্ট আছে, যত ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, যত থেরাপিউটিক ইকুইপমেন্ট, যেগুলোকে সবসময় ওরা সাপোর্ট দেয় এবং ঠিক আছে কি না, সব কিছু ঠিকঠাক চলছে কি না ওদেরকে সেটা মেনটেন করতে হয়। এই একটা হলো। এছাড়া হতে পারে সেটা হচ্ছে যে মানে এখন নতুন নতুন প্রচুর এরিয়া আসছে যেগুলো বায়োমেডিক্যাল ছেলেমেয়েরা, যেখানে এটা বেসিক্যালি কিছুটা রিসার্চেরই কাজ, যেটা হচ্ছে প্রস্থেসিস, রিহ্যাবের বিভিন্ন রকম ইকুইপমেন্ট, তারপরে ধরুন কি বলে এই ধরনের বিভিন্ন ধরনের স্পেশালাইজড এরিয়াতে ওরা কাজ করতে পারে। আদারওয়াইজ ম্যামের মতন টিচিংয়েও ছেলেমেয়েরা যেতে পারে, সেটা ডেফিনেটলি বেশ কিছুটা এক্সপিরিয়েন্সের পরই সেটা সম্ভব। টিচিংয়ে যাওয়া যেতে পারে। মোটামুটি এইগুলো হলো একটা আমি মোটামুটি জায়গা, একটা পরিধি রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমি অদিতি ম্যামের কথার সঙ্গে আরেকটু কানেক্ট করতে চাইছি যে ম্যাডাম যেটা বললেন, হসপিটালে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা একটা মাস্ট ডিপার্টমেন্ট, কারণ ওখানে যে ওয়াইড স্কেল বিভিন্ন মোডালিটিসের ইকুইপমেন্ট ইউজ হচ্ছে, তার ক্যালিব্রেশন, মেনটেন্যান্স, রিপেয়ার এবং হাই এন্ড মেশিন যখন পারচেস হচ্ছে, তখন তার স্যালিয়েন্ট ফিচার্স, স্পেসিফিকেশনস দেয় হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার। এছাড়া আর একটা বড় উইং ম্যাম উল্লেখ করলেন অদিতি ম্যাডাম, যে রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ারিং। আমরা চারপাশে শুনি নি রিপ্লেসমেন্ট হচ্ছে, প্রস্থেসিস, ইমপ্লান্টস, অর্থোপেডিক ইমপ্লান্টস, ডেন্টাল ইমপ্লান্টস, করোনারি স্টেন্ট, আর্টিফিশিয়াল হার্ট ভালভস, এগুলো না সিমেন্ট, ইট, কাঠ, পাথর দিয়ে তৈরি হয় না, এগুলো স্পেশাল টাইপের বায়োমেটেরিয়ালস দিয়ে তৈরি হয় এবং সেই বায়োমেটেরিয়ালসগুলো ডিজাইন করা, সিলেক্ট করা, তার বায়োমেকানিক্স ঠিক আছে কিনা এবং সেটা হিউম্যান বডিতে প্লেস করার পর সেটা বায়োকম্প্যাটেবল কিনা, এই পুরো জিনিসটা ডিজাইন, ইনোভেশন, ডেভেলপমেন্ট পুরো দায়িত্ব থাকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার্সদের ওপর। এটা একটা ভাস্ট জায়গা। আরেকটা হচ্ছে রিসার্চ এরিয়াটা যেহেতু অনেক অনেক ব্রড, এই রিসার্চ করা, ইনোভেশন করা এবং নতুন স্টার্ট আপ আর এন্টারপ্রেনার হিসেবে কাজ করা, এটাও কিন্তু অনেকটা দিক রয়েছে। একদম। এবং যেহেতু প্রতিনিয়ত আমাদের জীবন উন্নত থেকে উন্নততর হচ্ছে, হ্যাঁ, সেখানে নতুন কিছু আনার জন্য যা কিছু ইনোভেশন বা আবিষ্কার বা যা কিছু এরাই করছে। সেই জন্য করোনাটা তো আমাদের কাছে একটা মোটামুটি ভাবে পরীক্ষিত সত্য, যে বিশাল লার্নিং ফেজ। হ্যাঁ, তখন আমরা বুঝলাম যে অ্যাকচুয়ালি কত প্রয়োজন। ম্যাম, আপনার কাছে যাব যে ইন্ডাস্ট্রিতে নয় স্টুডেন্টরা যাচ্ছে, গিয়ে তারা কাজ করছে, কিন্তু এই কারিকুলাম বা পড়াশোনার মধ্যে দিয়ে পড়াশোনার জায়গাটা সম্পূর্ণ আলাদা, কলেজ, এবং কর্মক্ষেত্রটা সম্পূর্ণ আলাদা, ইন্ডাস্ট্রি বা তার নিজের এন্টারপ্রেনিয়রশিপ হোক, যা স্টার্টআপ হোক। এবার এই জায়গাটার জন্য পড়াশোনার পাশাপাশি তাকে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্য তৈরি করার জন্য কিভাবে দুটোকে একসাথে কোলাবোরেট করেন আপনারা? যখন 4 বছর বিটেক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছে, তখন একদম ফার্স্ট ইয়ার থেকেই প্রত্যেকটা থিওরি পেপারের সঙ্গে সঙ্গে করেসপন্ডিং প্র্যাকটিক্যাল পেপার থাকছে, ল্যাব থাকছে। তাতে কি হচ্ছে, বলার সঙ্গে সঙ্গে যদি আমরা কিছু ছবিও দেখে নিতে পারি। একদম। এখানে যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা ল্যাব ক্লাস নয়, সেটা হচ্ছে আমি বলতে যাচ্ছিলাম এরপরেই, এই ল্যাব ক্লাসগুলোর থেকে তারা তো হ্যান্ডস অন পাচ্ছেই এবং ছোট্ট ছোট্ট প্রজেক্ট করতে 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 যেটা আমরা স্ক্রিনে দেখছি সেগুলো হচ্ছে ফাইনাল ইয়ারে গিয়ে তারা একটা ফুল ফ্লেজেড কিছু একটা ডিভাইস তৈরি করছে বা ডেভেলপ করছে। এরকম থার্ড ইয়ার এবং সেকেন্ড ইয়ারের শেষের দিক থেকেই কোলাবোরেশনে ইন্ডাস্ট্রির সঙ্গে ইন্টার্নশিপে পাঠানো হয়। তাতে কি হয়, সেখানে গিয়ে তারা ডাইরেক্ট রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমগুলো কিভাবে ডিল করতে হবে সেটা শিখতে পারে। এবং ট্রেনিং, একটা হচ্ছে হসপিটাল ট্রেনিং আর আরেকটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, বায়োমেডিক্যাল ডিভাইস ম্যানুফ্যাকচারিং যে কোম্পানি, তাদের কাছে ট্রেনিং। এই ট্রেনিং, প্রজেক্ট, প্র্যাকটিক্যাল, থিওরি পেপার এবং
প্রজেক্ট ডেভেলপমেন্ট করে নিয়ে সেটাকে কি করে সোসাইটিতে সার্ভ করানোর জন্য পেটেন্টিং করা হবে বা রিসার্চের দিকে কিভাবে এগোবো আমি, সেই রিসার্চ করতে গিয়ে আমি নতুন ইনোভেশন সেটাকে কমার্শিয়ালাইজ কিভাবে করব, এর পঠন সবটাই ওই 4 বছরের মধ্যে করা হয়। তাতে ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টগুলো আস্তে 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 ফুলফিল হয়। অদিতি ম্যাম, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কলেজ লাইফ একরকম, স্কুল পেরিয়ে তারা গিয়েই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ এবছরও যারা পাশ করেছে তারা গিয়ে ঢুকবে। তো কলেজের পঠন পাঠনের পাশাপাশি যারা ইন্ডাস্ট্রিতে আপনাদের কাছে আসছে কাজ করার জন্য, আপনারা সেই সব স্টুডেন্টদের মধ্যে কি কি দেখতে চান? আমরা একটু দেখি যে সত্যি সত্যি মানে কোন কোন স্টুডেন্টদের মধ্যে একটু শেখার ইচ্ছে আগ্রহ আছে, তাদেরকে আমরা একটু সেইভাবে একটু সিলেক্ট করে নিই ইন্টারভিউয়ের মাধ্যমে, যে যাতে আমাদেরও একটু সুবিধা হয়। আগ্রহ আছে যাদের শেখার বিভিন্ন রকম জিনিসের, তো সেরকম কিছু স্টুডেন্ট সিলেক্ট করে আমরা অ্যাজ ইন্টার্ন তাদেরকে অ্যাবজর্ব করি। তো সেই ইন্টার্নশিপ পিরিয়ডটা ধরুন 3 মাস মতন ইন্টার্নশিপ একটা পিরিয়ড একটা রাখি। তার মধ্যে আমরা যা যা ইকুইপমেন্ট আমাদের দরকার, ধরুন 3 রকম 4 রকম কি 5 রকম ইকুইপমেন্ট আমরা যেগুলো ম্যানুফ্যাকচার করছি, সেগুলোর ডিটেলস ইন হ্যান্ড ট্রেনিং ওদেরকে আমরা দিই। এমনভাবে দিই যাতে ওরা এই আমাদের যেখানে যেখানে ইনস্টলেশন আছে সেখানে গিয়ে কোনো প্রবলেম হলে ওরা সেটা যাতে অ্যাটেন্ড করতে পারে। তার জন্য মেশিনটা ওরা খুলে ফেলে পুরো জিনিসটা ধরুন একটা ইসিজি মেশিন, ধরুন একটা ইনফিউশন পাম্প, ধরুন একটা পেশেন্ট মনিটর বা একটা হাই প্রেশার স্টেরিলাইজার। ঠিক ম্যাম, এই জায়গাটাতেই আপনার সঙ্গে ফিরছি। আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছেন একজন দর্শক বন্ধু, চলে যাব সরাসরি তার কাছে ফোনে। হ্যাঁ নমস্কার সুনন্দা, বলুন কোত্থেকে বলছেন? হ্যাঁ, আমি তারকেশ্বর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম আমার মেয়ে ক্লাস 12 এ পড়ে, তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ সবগুলোই আছে। তো নিচে তো এখন ভীষণ টাফ কম্পিটিশন, এবার কখনো কখনো একটু দুশ্চিন্তা হচ্ছে। তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াতে গেলে কিরকম কি মার্কস পেতে হবে বা সেরকম কিছু ব্যাপার আছে, বা ডিটেলস আমি জানতে চাইছি আর কি। ধন্যবাদ ফোন করার জন্য সুনন্দা। আমরা অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম যে ম্যাম বলেছিলেন যে 45% পেতে হবে, কিন্তু যেহেতু ইঞ্জিনিয়ারিং এবং কোর জায়গাটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ এবং অবশ্যই কম্পিউটার, যদি তার খুব বেসিক জায়গাটা ক্লিয়ার না থাকে তাহলে সে অসুবিধায় পড়বে। ওই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে। ম্যাম ঠিক বললাম তো? হ্যাঁ একদমই তাই। এবং এই বিটেক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে এন্ট্রান্স এক্সামিনেশনগুলো দিতে হয়। তার ভেতরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স একটা, জয়েন্ট এন্ট্রান্স মেইন, আর হচ্ছে অ্যাম্পাই। অ্যাম্পাই মানে হচ্ছে অ্যাসোসিয়েশন অফ মাইনরিটি প্রফেশনাল একাডেমিক ইনস্টিটিউট, তাদের একটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল একটা এন্ট্রান্স এক্সামিনেশন হয়। সেই এক্সামিনেশনে কোয়ালিফাই করেও আমাদের ইনস্টিটিউটগুলোতে ভর্তি হওয়া যায়। ঠিক। এবং ইন্ডাস্ট্রিগুলো স্টুডেন্টদের কি কি দেখতে চায় তাদের, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আবার সেই প্রসঙ্গে, সঙ্গে থাকুন। সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা, আমি স্বপ্নে ভাষাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন,
বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কেরিয়ার এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আজকে কি হতে চাই এই অনুষ্ঠানে। বিরতিতে যাওয়ার আগে আমরা আমাদের যিনি এক্সপার্ট রয়েছেন তার কাছে জানতে চেয়েছিলাম যে স্টুডেন্টদের কাছ থেকে ঠিক কি কি প্রত্যাশা করেন তারা। ম্যাম, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন রকম ইকুইপমেন্টে হ্যান্ডস অন ট্রেনিং দিয়ে তারপর ছেলে মেয়েদের ছোট ছোট ছেলে মেয়েরা যারা সবে ইঞ্জিনিয়ারিং পাস করেছে আমরা পাঠাতে শুরু করি বিভিন্ন হসপিটালে যেখানে আমাদের ইকুইপমেন্টগুলো ইনস্টল করা আছে। তো সেখানে গিয়ে তারা কি প্রবলেম হয়েছে বোঝার চেষ্টা করে এবং সেটাকে রিপেয়ার করার চেষ্টা করে। যদি অনসাইট রিপেয়ার হয়ে যায় ভালো, আদারওয়াইজ ওরা ওয়ার্কশপে নিয়ে এসে সেটা রিপেয়ার করাবার জন্য নিয়ে আসে। তো এই জিনিসটা এটাই হচ্ছে আমাদের এক্সপেকটেশন, হচ্ছে ওরা এই জিনিসটা খুব ভালোভাবে শিখবে, জানবে, তারপরে ওরা একটা নিজেদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ আমি এই মেশিনটা সারাতে পারি বা আমি এই মেশিনটা বুঝতে পারছি কেন হচ্ছে কি হচ্ছে। আবার ওদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করবো যখন মেশিনটা পুরোটা বুঝতে পারবে তখন আমরা এক্সপেক্ট করবো এরপর নতুন মেশিন ওরা ক্যালিব্রেট করবে, করে ইনস্টল করবে, ইউজারকে, ডাক্তারকে, সিস্টারকে বা টেকনিশিয়ানদের ওখানে ডেমো দেবে, দিয়ে বুঝিয়ে দিয়ে আসবে। আবার যখন কোনো প্রবলেম হবে তখন আবার ওরা যাবে, গিয়ে সেটা ট্রাবল শুট করবে। এইটাই আমরা এক্সপেক্ট করি অ্যাজ সার্ভিস ইঞ্জিনিয়ার্স যারা আমাদের কোম্পানিতে যারা জয়েন করে। ঠিক, এর মধ্যে একজন দর্শক বন্ধু চলে এসেছেন আমাদের সঙ্গে, ইতিমধ্যে চলে যাবো তার কাছে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? সৃজিতা বিশ্বাস, আর আমি ভিআইপি লেকটাউনে থাকি। হ্যাঁ সৃজিতা, আজকে যে টপিকসটা আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই টপিকসের উপর আমার প্রশ্নটা হচ্ছে ধরুন আমি এইচএস পাস করলাম, তারপর আমি যদি ধরুন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাই, সেটার জন্য ধরুন আমার জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স হোক বা দেখুন সেটার ব্যাপারে মিনিমাম কোয়ালিফাইং মার্কস আমার কত হতে হবে, এবং সেটা পাস করার পর আমি যদি কোনো নাম্বার বেসিসে ধরুন মেরিট আমার নাম্বার থাকলো মানে এটা র্যাঙ্কে মিনিমাম 90%, বাট সেটা ধরুন অ্যালোকেটেড মার্কস অনুযায়ী আমি তাহলে কোথায় পেতে পারি? আমি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পেতে পারি না প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের মধ্যে কত মার্কস পেতে হবে? এবং এইটা যদি আমি পড়ি 2 বছর পড়লাম, পড়ার পর আমার প্লেসমেন্টটা কোথায় ভালো পাবো? আমরা পড়াশোনাটা শুধু করলাম তারপর ধরুন প্লেসমেন্ট পেলাম না, সেটা তো আমার লাভ হবে না। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো জায়গা, হ্যাঁ সেটাই আমার। বেশ, ধন্যবাদ ফোন করার জন্য। ম্যাম কি বলবেন, এটা আপনার উত্তর। প্রথম কথা হচ্ছে বিটেক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং 2 বছর নয় 4 বছরের কোর্স, আর সেখানে হায়ার সেকেন্ডারির মার্কসটা তো একটা 12 স্ট্যান্ডার্ডের মার্কস নিশ্চয়ই একটা ম্যাটার করে, তার সঙ্গে কম্পিটিটিভ এক্সাম বা এন্ট্রেন্স এক্সামে কি র্যাঙ্ক আছে সেটা অনুযায়ী ডিসিশন হয় কোন ইনস্টিটিউটে পাওয়া যাবে, কোন কলেজে পাওয়া যাবে। আর জয়েন্ট এন্ট্রেন্স মেন কোয়ালিফাই করলে তাহলে এখানে ওয়েস্ট বেঙ্গলে যে কলেজেসগুলো আছে সেগুলোতে পাওয়া যেতে পারে, আর জয়েন্ট এন্ট্রেন্স অ্যাডভান্স কোয়ালিফাই করলে তবে গিয়ে আইআইটিগুলোতে পাওয়া যাবে বিটেক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে। এখানে একটা কথা বলে রাখা ভালো, ইউজি কোর্স, বিটেক কোর্স খুব বেশি সংখ্যক আইআইটি বা এনআইটি বা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা ইনস্টিটিউটে নেই, প্রাইভেট কলেজেসে আছে ইউজি প্রোগ্রাম। মাস্টার ডিগ্রি সমস্ত আইআইটি, সমস্ত রকম এনআইটিতে আছে, আর সেটার জন্য আলাদা এন্ট্রান্স এক্সামিনেশন পিজিইটি হয়, গেট হয়, সেইগুলোকে কোয়ালিফাই করে ভর্তি হতে হয়। আর কীরকম মার্কস থাকতে হবে জিজ্ঞেস করছিলেন, এখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 12 স্ট্যান্ডার্ডে 45% ইন ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অর কম্পিউটার, কিন্তু সেটা মিনিমাম এলিজিবিলিটি। এবার মেরিট লিস্টে কিন্তু তাকে আসতে হবে টু গেট দ্য অ্যাডমিশন ইন আ পায়োনিয়ার ইনস্টিটিউট। সেখানের মেরিট র্যাঙ্কটা, সেখানের মার্কসটা খুবই জরুরি, এটা ভ্যারি করে, এই র্যাঙ্কটা না ভ্যারি করে ইয়ার আফটার ইয়ার। ম্যাম যদি একসাথে প্রচুর ছেলে মেয়ে 70-80% পেয়ে গেছে, কিন্তু যেহেতু বলা হচ্ছে যে 45%, এবার সেখানে তো আগে যারা পেয়েছে তারা তো আগেই সুযোগ পাবে। একদমই। আর সংখ্যা, আসন সংখ্যা কিন্তু এখানে ইনটেক কিন্তু বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে খুব ভাস্ট না, খুব কম, এবং সেই জন্য এই স্পেশালাইজ স্ট্রিমটার ডিমান্ড খুব বেশি। আপনি আরেকটা কোয়েশ্চেনও জিজ্ঞেস করেছিলেন যে প্লেসমেন্ট,
এখানে ডিমান্ড এতটাই বেশি, তার তুলনায় সাপ্লাই এতটাই কম যে আমাদের কাছে মানে প্রচুর রিকোয়ারমেন্ট থাকে ইন্ডাস্ট্রি থেকে, কিন্তু সেই তুলনায় আমরা হয়তো স্টুডেন্টস বিটেক ইঞ্জিনিয়ার্স দিয়ে উঠতে পারি না। ম্যাম, একটা ছোট প্রশ্নের সঙ্গে জুড়ে দিচ্ছি, এই হ্যাঁ। 4 বছর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে অ্যাপ্রক্স কত খরচা হতে পারে? এইটাও ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ভ্যারি করে, তবে বিটেক পড়বার জন্য 4 বছর বিটেক কোর্সের জন্য 4.5 থেকে 5.5 লাখ টাকা খরচ আছে। আর এমটেকের জন্য 2 ইয়ার্স এমটেক পড়ার জন্য ওরকম 5 to 6 lakhs খরচা আছে। তবে ওটা বোধহয় সেমিস্টারে ভাগ করে করে দিতে হয়, সেমিস্টার 4 বছরে, মানে একবারে 8টা দিতে হয় না। সেমিস্টারে ওই 4.5 থেকে 5.5 6 মাস অন্তর হ্যাঁ, একটা 6 মান্থস অন্তর অন্তর। ম্যাম, আপনার কাছে আসবো, যে কোর্স করতে গেলে এই পরিমাণ টাকার দরকার, এছাড়া তো আছে অনেক, ব্যাংক থেকে লোন নেওয়া যায় বা প্রচুর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রচুর ব্যবস্থা আছে স্টুডেন্টদের জন্য, কিন্তু তারা যখন ইন্ডাস্ট্রিতে জয়েন করছে তাদের প্যাকেজ কিরকম আসে? প্যাকেজ ডিপেন্ড করছে, প্রথম তো তারা ইন্টার্ন হিসেবে জয়েন করে, একটা স্টাইপেন্ড দেওয়া হয়। সেটা কি সব ইন্ডাস্ট্রি থেকে দেওয়া হয়? বেশিরভাগ ইন্ডাস্ট্রিতেই কি হয়, প্রথম অ্যাবজর্ব করার পর 3 মাসের একটা প্রবেশনারি পিরিয়ডে রাখা হয়। সেই সময়টা তাদের ফুল ট্রেনিং, হ্যান্ডস অন ট্রেনিং, সব কিছু শেখানো, বোঝানো, প্র্যাকটিক্যালি কীভাবে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, কীভাবে জিনিসটা তৈরি হচ্ছে, কী কী প্রবলেম হতে পারে, সেই প্রবেশনারি পিরিয়ডে তাদের একটা স্টাইপেন্ড দেওয়া হয়। তারপর অ্যাজ পার দেয়ার পারফরমেন্স আমরা তাদেরকে প্যাকেজ অফার করে থাকি। সেটা ডিপেন্ড করছে, যদি কেউ এমটেক করা হয় ডেফিনেটলি তার প্যাকেজটা একটু বেশি হয়, আর যদি বিটেক হয় তাহলে একটু কম, কম্পারেটিভলি একটু কম হয়। সেটা এবার আমরা কি দিই সেটা কি আপনি জানতে চাইছেন নাকি ইন জেনারেল? ইন জেনারেল ধরুন একদম ফ্রেশ ক্যান্ডিডেট হলে 30,000 35,000 এ শুরু হয় হয়তো ওদের পার মান্থ। তারপরে মানে সেটা দ্যাট ইজ নট দ্য স্টাইপেন্ড পার্ট, স্টাইপেন্ডটা আলাদা, স্টাইপেন্ডটা এক একটা কোম্পানি এক এক রকম দেয়। যখন তাদের স্যালারি শুরু হয় 30-35 হাজার টাকা থেকে মিনিমাম শুরু হয়, তারপরে সেটা অ্যাজ পার দেয়ার পারফরমেন্স, অ্যাজ পার দেয়ার গ্রোথ, অ্যাজ পার অন্যান্য থিংস, অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে, সেই মতো তাদের স্যালারি বাড়ে আর কি। ডক্টর গাঙ্গুলি, আপনার কাছে আসবো, যে যারা ধরুন ইন্ডাস্ট্রিতে যেতে চাইছে না, তারা নিজেদেরকে আর কোথায় কোথায় প্রতিষ্ঠিত করতে পারে? যারা ইন্ডাস্ট্রিতে যেতে চাইছে না তারা নিজেদেরকে রিসার্চ ওয়ার্ল্ডে এস্টাবলিশ করতে পারে ভীষণ ভালোভাবে। আমি আমার ডিসকাশনে বলেছি যে তারা স্টার্ট আপ এন্টারপ্রেনার এই জায়গাটাতে আমরা কিছু ছবিও নিজেদেরকে দেখতে পারি এর পাশাপাশি। এই যে স্ক্রিনে দেখানো হচ্ছে ছোট 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 প্রজেক্টগুলো তারা করেছে এবং ডিভাইস তৈরি করছে, তারপর আর্টিফিশিয়াল লিম তৈরি করছে, যেগুলোর কিনা কমার্শিয়াল ভ্যালু আছে। আর এই যে ফ্রি হেলথ ক্যাম্প যেটা দেখানো হচ্ছে স্ক্রিনে, এইটা দিয়ে তারা রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম হ্যান্ডলিং এটা শেখে। আর আপনি যে প্রশ্নটা করলেন ম্যাডাম, যে যদি ইন্ডাস্ট্রিতে না যেতে চায়, ইন্ডাস্ট্রিতে কিন্তু শুধু যে অদিতি ম্যাডাম যখন বলছিলেন যে সেলস ইঞ্জিনিয়ার, অ্যাপ্লিকেশন অ্যানালিস্ট ছাড়াও সেখানে একটা মেজর সেকশন কিন্তু R&D উইং, এবং সেই R&D উইংটা রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং যেটা হয়, যে কাস্টমারের কি রিকোয়ারমেন্ট, সেই অ্যানালিসিসটা হওয়ার পর তারা কিন্তু R&D উইংয়ে সেই কাটিং এজ টেকনোলজিটাকে ডেভেলপ করে, ডিজাইন করে। তাই ইন্ডাস্ট্রিতে যেতে চায় না, অথচ তার রিসার্চ এরিয়াটাই ইন্টারেস্ট, সে কিন্তু জব করতে করতেও রিসার্চের যে চাহিদাটা সেটা পূরণ করতে পারে। আর তাছাড়াও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে টিচিং প্রফেশনে অবশ্যই আসতে পারে। হার্ডকোর রিসার্চ যে ইনস্টিটিউটগুলো, সেখানেও তারা কাজ করতে পারে, কারণ কনস্ট্যান্ট সেখানে অ্যানালিটিক্যাল ইকুইপমেন্ট, ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, প্রস্থেসিস, ইমপ্লান্ট ডিজাইন, তার জন্য নানান রকম নতুন কম্পোজিট মেটেরিয়াল বা পলিমেরিক মেটেরিয়াল, এগুলো কনস্ট্যান্টলি যেরকম জেনেটিক ড্রিফটিং শিফটিংয়ে পরপর পরপর ডিজিজের পরিকাঠামো চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ডিজিজের চোখরাঙানি আমাদের সহ্য করতে হচ্ছে। এবার তাকে ডায়াগনোসিস করা, তার জন্য থেরাপি দেওয়া, তাকে কোনো অর্গ্যানকে ড্যামেজ করলে তার রিপ্লেসমেন্টের জন্য আর্টিফিশিয়াল অর্গ্যান তৈরি করা, এই জায়গাগুলোতেও বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে।
এই আলোচনা আমরা করব, আরো এগিয়ে নিয়ে যাব, তবে তার আগে নেব একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। মায়াবী এক জানলা খুলে তুমি প্রথম দেখিয়েছিলে শব্দ ছবির খেলা। তোমার সাথে চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাসাই ভেলা, আমি স্বপ্নে ভাসাই ভেলা। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগার ভালোবাসা, তুমি দূরদর্শন। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা ভালোবাসা, তুমি দূরদর্শন। গায়ের মেঠো দাওয়ার কোলে কল্যাণী সুর তোমার দোলে, তুমি সবার সাথে দূর থেকে ওই সুদূর দেশে, তুমি ছাড়া কেই বা আছে জ্বালতে জ্ঞানের বাতি, জ্বালতে জ্ঞানের বাতি। তুমি বোঝো সবার মন, তোমার সাথে অটুট বাঁধন, ভালো লাগা। কি হতে চাই অনুষ্ঠানে আপনারা আজকে দেখছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কেরিয়ার, এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করছি। ইতিমধ্যে আমরা তো দেখিয়েছি যে কোভিডের সময় কীরকমভাবে একটা প্যান্ডামিক সিচুয়েশন তৈরি হয়েছিল, তখন কি পরিমাণে মেশিনারিজ আমাদের প্রয়োজন হয়েছিল। এছাড়া ছোট বড় নানান রকম কিন্তু উত্তরোত্তর আমাদের জীবনে আসতেই থাকছে। ম্যাম, আপনার কাছে এই বিষয় সংক্রান্ত প্রশ্ন করব যে এই যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা রয়েছে, এই সমস্ত কিছু তারা দেখে এসছে এবং নতুন যারা আসছে পড়তে এবং পাশ করে বেরোচ্ছে, তাদের ভবিষ্যৎ প্রসপেক্ট কীরকম? কোভিড-19 চলাকালীন ইট ওয়াজ এ বিগ আই ওপেনার। মানে আমরা বুঝতে পেরেছি যে আমরা আমাদের দেশের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার কি পরিস্থিতিতে, কি অবস্থায় রয়েছে। মানে আমাদের পপুলেশনের তুলনায় বেড কত কম, অক্সিজেন কত কম, মানে অক্সিজেনের সাপ্লাই কত কম, তারপরে ডাক্তার, নার্স বা মেডিকেল টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার যত ডিভাইসেস, তার সাপ্লাই আমাদের কত কম আমাদের পপুলেশনের তুলনায়, সেটা আমরা জানতে পেরেছি। তো সিন্স কোভিড-19 ওই জন্য আমরা মানে আমাদের দেশে এই মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর একটা প্রচণ্ড একটা প্রসেস শুরু হয়েছে। সমস্ত হাসপাতালগুলো তাদের বেডের সংখ্যা বাড়াচ্ছে, আইসিইউটা বড় করছে, নাম্বার অফ ক্রিটিক্যাল কেয়ার ডিভাইসেস তারা অনেক ভেন্টিলেটার্স বলুন, বাইপ্যাপ, সিপ্যাপ বলুন, বিভিন্ন ধরনের অক্সিজেন কনসেন্ট্রেটর বলুন, যেগুলো খুব জরুরি ক্রিটিক্যাল কেয়ারের জন্য, সেইগুলো ওরা অনেক বেশি করে কিনছে।
তারপরে তাদের অনেক বেশি করে অনেক বেশি করে ডাক্তার দরকার পড়ছে। এছাড়া তাদের যেটা ভীষণভাবে দরকার সেটা হচ্ছে এই মেডিকেল টেকনিশিয়ানদের। ডাক্তাররা তো চিকিৎসা করবেন, কিন্তু এই টেকনিশিয়ানদের ভীষণভাবে জরুরি, যারা এই সমস্ত ক্রিটিক্যাল কেয়ার ইকুইপমেন্টগুলো মেনটেন করে, দেখে, ক্যালিব্রেট করে, শাটডাউন হলে ওরাই দৌড়ে সমস্ত ঠিক করে। পুরো হেলথ কেয়ারের যে টেকনিক্যাল সাপোর্টটা যারা দেয় তারা হচ্ছে এই আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা। তো এদের প্রয়োজনটা এখন আমরা ভীষণভাবে বুঝতে পারছি, এবং এদের মানে সংখ্যা চাহিদার তুলনায় ভীষণই কম, যেটা ম্যামও বললেন, ভীষণই কম, এতই কম যে এই আমার মনে হয় এটা আরও অনেক কলেজে পড়ানো উচিত, এবং এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আরও অনেক বেশি তৈরি হওয়া উচিত, যারা প্র্যাকটিক্যালি আমাদের খুবই হেল্পে আসে, কাজে আসে। এবং অন্যান্য কোর ইঞ্জিনিয়ারিং লাইনগুলো তো আছেই, কিন্তু এটা একটা ফ্যান্টাস্টিক একটা ব্রিজ কোর্স, যেটা মানে আমাদের হেলথ কেয়ার, মেডিসিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালসগুলো, টেকনোলজিসগুলোকে একসঙ্গে জুড়ছে আর কি। তা এই কোর্সে পড়াশোনা করা ছেলে মেয়েদের আমাদের খুব জরুরি হয়েছে, অনেক বেশি দিন দিন বাড়ছে এদের প্রয়োজনীয়তা। ডক্টর গাঙ্গুলি, আমরা জানি যে একটা প্যান্ডেমিকের পর WHO নানান রকমভাবে রিসার্চ করে যান, তো প্রতিটা সময় আমাদের একটা প্রেডিকশন থাকে, এরপরে এই অসুখটা হয়তো হাইক নিতে পারে, এরপরে এই অসুখটা হয়তো আসতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে আপনারা সিলেবাস তৈরি করেন এবং ছাত্রীদের পড়ান? কারণ দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট, একটা হচ্ছে কলেজ সিলেকশন এবং তার পাশাপাশি পঠন পাঠনের সিলেবাস, এই দুটোকে ব্যালেন্স করেন কি করে আপনারা? প্রথম কথা হচ্ছে কি ডিজিজ আসতে পারে এটা বোঝা সম্ভব নয় আনটিল অ্যান্ড আনলেস সেই ডিজিজটা এসে পড়লো এবং আমাদের যথেচ্ছ পরিমাণ ক্ষতি করবার জন্য সে চোখ রাঙালো। কিন্তু যেটা আমরা পঠন পাঠনে প্রত্যেক 2 থেকে 3 বছর অন্তর অন্তর আমাদের কারিকুলাম এবং সিলেবাস চেঞ্জ করতে হয়, তার কারণ হচ্ছে কাটিং এজ টেকনোলজি ইনকর্পোরেট করতে হয়, সেটা ডিজিজ আসুক না আসুক। এখন আজকের দিনে দাঁড়িয়ে আমার যে থেরাপিউটিক ইকুইপমেন্ট, আমার যে অ্যানালিটিক্যাল ইকুইপমেন্ট, আমার যে ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, আমার যে সমস্ত মনে করুন ইমেজিং মোডালিটিস, সেই মোডালিটিসগুলোকে আজকের থেকে অ্যাডভান্স কিভাবে আমি করব, কাটিং এজ টেকনোলজি কি করে আমি তার ভেতরে আনবো, এই যে ইনভেনশন, এই যে রিসার্চ, এইটা করবার যে বেস সেটা তৈরি করা হয় আমাদের কারিকুলাম এবং সিলেবাসের রেগুলেশন ওয়াইজ চেঞ্জের মাধ্যমে। এবং সেখানে আমাদের যখন সিলেবাস বা কারিকুলাম তৈরি হচ্ছে তখন NEP 2020 একটা ভীষণ বড় রিফ্লেকশন আছে, যেটা আমাদেরকে মোটামুটি চ্যানেলাইজ করেছে OBE মিনস আউটকাম বেসড এডুকেশন সিস্টেম, এটাকে ফলো করতে, যেটা বলছে এখনকার দিনের পঠন পাঠন হচ্ছে পুরোপুরি স্টুডেন্ট সেন্ট্রিক এবং সেখানে যে আউটকামটা সেটা অবভিয়াসলি মেজারেবল গোল এবং সেটাকে মেজার করা যায়। অ্যাসেসমেন্ট প্রসিডিওরটা এমন যে সেখানে একটা কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের জায়গা থাকে। সিলেবাস বা কারিকুলাম যখন ডিজাইন হচ্ছে তখন ইন্ডাস্ট্রির এক্সপার্টরা থাকছেন, অ্যাকাডেমিশিয়ান থাকছেন, যারা আমাদের মতো টিচার, সিনিয়র টিচার্সরা থাকছেন, অ্যালামনি থাকছে, আমার ফিল্ডে যাদের অ্যালামনি যারা বিশাল প্রেস্টিজিয়াস পজিশনে বসে রয়েছে তারা থাকছেন, তাদের প্রত্যেকের মতামত নিয়ে এবং ইন্ডাস্ট্রির ডিমান্ড, ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্ট, পুরো জিনিসটাকে নিয়ে সেট করা হয় কারিকুলাম এবং সিলেবাস। এবং সেই কারিকুলাম এবং সেই সিলেবাস যেটা কিনা NEP 2020 OBE ফলো করে তৈরি এবং যেখানে কিনা ইন্ডাস্ট্রির রিকোয়ারমেন্টকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করবে 4 বছর পরে তারা ইন্ডাস্ট্রির ডিমান্ডে আসবে। আরেকটা কথা হচ্ছে এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার তৈরি করতে গেলে যে ইনস্টিটিউটে পড়াশুনো করানো হবে বিটেক বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেখানে এক্সপার্ট ফ্যাকাল্টি ভীষণ প্রয়োজন, সেখানে ল্যাবের ইনফ্রাস্ট্রাকচার ভীষণভাবে প্রয়োজন, সেখানে হ্যান্ডস অন প্রজেক্ট
ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশনে করানো হবে, তার সঙ্গে থাকবে ছোট্ট 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 ইন্টার্নশিপ, ট্রেনিং, প্রজেক্ট, কোলাবোরেটিভ প্রজেক্টের সঙ্গে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সঙ্গে তাদেরকে এক্সপোজ করিয়ে ইন্ডাস্ট্রির জন্য প্রিপেয়ার করা। অনেক ধন্যবাদ জানাই ম্যাম আপনাদের দুজনকে। আর আজকে যারা শুনলেন তারা বুঝতে পারলেন যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে তার ভবিষ্যৎটা কতটা উজ্জ্বল হতে পারে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।